এখন আমরা পড়ব মানি সাপ্লাই। মানি সাপ্লাইয়ের যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার হয় বা যেগুলো ইউজ করা হয় সেগুলো হলো এগুলো M0, M1, M2, M3, M4। তো তোমরা এতদিন জেনে এসেছো কি করতে হয় কি না, পুরো ছেড়ে দিয়েছো। হতে পারে যে বুঝতেই পারোনি কি কি করতে হয়। আমি খুব সিম্পল ভাষায় একদম বাস্তব তোমার উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। ওকে, তো এখানে একটু আমি ওভারভিউ দিয়ে নিই যে M0 কি বলছে, জনগণের হাতে চলতি টাকা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় ব্যাংকের আমানত ও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অন্যান্য আমানত, মানে কারেন্সি ইন সার্কুলেশন, মানে কারেন্সি যেগুলো সার্কুলেট করছে মার্কেটে, লোকের কাছেই আছে। ব্যাংকার্স ডিপোজিট RBI, আদার্স ডিপোজিট উইথ RBI, কল্ড মনিটারি বেস, এটাকে বলা হয় মনিটারি বেস। এই লাইনগুলো মনে রাখবে কি কি বলছি। M1 আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো, তুমি একবার শুধু রিড করে নাও আমার সাথে সাথে। যেমন জনসাধারণের হাতে রক্ষিত মুদ্রা, মানে মানে মানুষের কাছে যে পরিমাণ কারেন্সি আছে সেটা। ব্যাংকের চলতি খাতের পাওয়া আমানত, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে অন্যান্য আমানত, মানে ইংলিশে যেটা আছে সেটা ভালো বুঝতে পারবে যে কারেন্সি উইথ পাবলিকের কাছে কি কি কারেন্সি আছে, মানে এটা কারেন্সি ইন হ্যান্ড। হ্যাঁ, আর এখানে কারেন্সি ইন সার্কুলেশন মাথায় রাখবে। তো কারেন্সি ইন হ্যান্ড মানে পাবলিকের কাছে। ডিমান্ড ডিপোজিট আর টাইম ডিপোজিট, এই দুটো দিয়েই দুখানা জিনিস তুমি জানতে পেরে যাবে। খুব সুন্দর জিনিস, খুব ভালোভাবে আমি বোঝাবো তোমাকে। তুমি শুধু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, তো ডিমান্ড ডিপোজিট উইথ ব্যাংকিং সিস্টেম অর সেভিংস অ্যান্ড কারেন্ট। সেভিংস আর কারেন্ট কি এটাও একবার ভালো করে বলে দিই। আচ্ছা, সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্টটা বলে দিই। সেভিংস অ্যাকাউন্টে মানে এই কারেন্ট অ্যাকাউন্টটা করা হলো বিজনেস পারপাস, মানে তোমার ধরো এক মাসের মধ্যে 100 বার থেকে 500 বার টাকা তুলতে হবে আবার ঢালতে হবে, তুলতে হবে আবার ঢালতে হবে। তাহলে ব্যাংক সেই অনুমতি দেবে না। ব্যাংকের যে তোমাকে ইন্টারেস্ট দিত, সেই ইন্টারেস্ট দিতেও প্রবলেম হবে, আর তুমি কোন সময় নেবে না নেবে সেটা ব্যাংক জানে না, তার জন্যে ইন্টারেস্ট দেবে না। তার জন্যে কী করবে, একটা নতুন অ্যাকাউন্ট করবে, কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট রেট দেয় না, তোমাকে শুধু টাকা রাখা হবে, তোমার যখন খুশি তুমি টাকা তুলতে পারো, মানি অন ডিমান্ড তুমি পেয়ে যাবে। আর সেভিংস হলো তুমি একটা অ্যামাউন্ট রেখে দেবে, তুমি অতবার তুলতে পারবে না। তুমি একটা নির্দিষ্ট দেখা গেল প্রতিদিন তুমি মানে তোমার সেভিংস অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্টে মোটামুটি চলছিল, মোটামুটি 3 মাস ধরে এমন চলছে, প্রতিদিন তুমি 5 বার করে তুলছো, 5 বার করে জমা দিচ্ছ, আলাদা আলাদা ক্ষেত্রে। তখন ব্যাংক ম্যানেজার তোমাকে ডাকবে, বলবে ও দাদা, ও দিদি, অনেক দিন হলো তো, এবার সেভিংসটাকে আপনি এক কাজ করুন, কারেন্টে কনভার্ট করে নিন। ঠিক আছে, কারণ আমরা এই সেভিংস তুমি এতবার তুলবে না তুলবে তোমাকে আমি অত ইন্টারেস্ট দিতে পারবো না। তুমি যদি টাকা রেখে দাও, না তোলো, অল্প কদিন পর যখন দরকার হবে তখন তুলবে, তখন দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু এরকম তুললে আমি টাকা তোমার সেভিংস অ্যাকাউন্ট রাখতে পারবো না। তার জন্যে দুটো টাইপের অ্যাকাউন্ট হয়, একটা হলো সেভিংস, একটা হলো কারেন্ট। ওকে, তাহলে আমি এটাকে ডিলিট করে নিই। তাহলে এইবার হলো সেভিংস আর কারেন্টে আছে, দেখো কারেন্সি উইথ পাবলিক, ডিমান্ড ডিপোজিট উইথ ব্যাংকিং সিস্টেম অর সেভিংস অ্যান্ড কারেন্ট প্লাস আদার ডিপোজিট উইথ RBI। এইটাকে বলা হয় ন্যারো মানি। বহুবার পরীক্ষা এসছে, BBI বলছে ন্যারো মানি কাকে বলে না, M1 কে বলা হয়। এইবার এই M1-এ যা টাকা আছে আমি এক্সাম্পল দিয়ে বলবো, তুমি চিন্তা নেই। এর সাথে যদি আমাদের যে ডাক সেবা আছে না, পোস্ট অফিসেও টাকা রাখা যায়, আমানতে টাকা রাখা যায়, সেভিংস অ্যাকাউন্ট আছে, ফিক্সড ডিপোজিট আছে, টাইম ডিপোজিট আছে, এগুলো আছে। তো এই পোস্ট অফিসে যে সেভিংস অ্যাকাউন্টে গচ্ছিত টাকা, সেইটাকেও যদি জুড়ে দিই M1-এর সাথে, তাহলে হয়ে যাবে M2। আবার এই M1-এর সাথে যদি ব্যাংকের কাছে মেয়াদি মানে ফিক্সড ডিপোজিটটা জুড়ে দিই, দেখো M2-তে যুক্ত হচ্ছে পোস্ট অফিস সেভিংস ব্যাংকে গচ্ছিত টাকা। হ্যাঁ, আর M3-তে যুক্ত হচ্ছে, M1 তো হচ্ছে, তার সাথে আবার FD যুক্ত হচ্ছে, মানে ফিক্সড ডিপোজিট।
মানে টাইম ডিপোজিট বলতে পারো। মানে তুমি 100 টাকা রাখলে, তুমি বললে 5 বছর পর তুলবো, তোমাকে 7% ইন্টারেস্ট দেওয়া হবে। 5 বছর আগে যদি তুমি তোলো তাহলে তোমাকে একটা পেনাল্টি দিতে হবে সেই ব্যাংকে, হ্যাঁ, কারণ এই টাকাটা ওরা অন্য জায়গায় খাটাবে, যেহেতু 7 বছর বা 8 বছরের জন্য তুমি রেখেছিলে। তো এই M3-কে বলা হয় ব্রড মানি। তাহলে ব্রড মানি যদি হয় তাহলে M1 ন্যারো মানি, M3 ব্রড মানি, আর M0 হলো মনিটারি বেস। ওকে, আর M4 হলো M3 প্লাস পোস্ট অফিসে সঞ্চিত আমানতের মোটা মানি। মানে এই যে M2তে যেটা বাদ পড়ে গেছিলো মোটামুটি ধরে নাও সেটা। এই হলো এটার একটা রূপ বলতে পারো, যে লেখা স্টেটমেন্ট। আমরা এটাকে এক্সাম্পল আকারে করছি। দেখো এখানে দুটো এক্সাম্পল আছে, কোশ্চেন আছে, যেটা WBCS 2020-তে এসেছিল। যারা কোশ্চেন দেখেছো তারা দেখলেই বুঝতে পেরে যাবে যে এই দুটো কোশ্চেন। আচ্ছা, আমরা তার আগে এক্সাম্পল হিসেবে ধরে নিই। আচ্ছা, ধরো আমার ভাই বিশ্বজিৎ, ওর কাছে 1000 টাকা আছে, আর 1000 টাকার মধ্যে ও 500 টাকা রেখে দিল ইন হ্যান্ড, কিছু কিনবে। আচ্ছা, 100 টাকা রাখলো ব্যাংকে, সেভিংস অ্যাকাউন্টে। 100 টাকা রাখলো ফিক্সড ডিপোজিট করে, বছর 5 পরে তুলবে। 100 টাকা রাখলো বাই পোস্ট অফিস। ওকে, আর 200 টাকা ধরো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিল। দেখো তাহলে 100 টাকা ব্যাংকে রেখেছে, এই 500 টাকার মধ্যে 500 টাকা তো ইন হ্যান্ড আছে তার হাতে, তাহলে এটা হলো মানি পাবলিকের কাছে আছে। বুঝতে পেরেছো? মানে এই 500 টাকা তার কাছে রয়েছে। মানে তুমি ভাবো এই যে ফিক্সড ডিপোজিট আর এই যে 100 টাকা ব্যাংকের কাছে রেখেছে, মানে ফিক্সড ডিপোজিটটা হলো টাইম ডিপোজিট, আর এই 100 টাকাটা যে আছে না ব্যাংকে রেখেছে, এটাকে বলা হয় ডিমান্ড ডিপোজিট, মানে মানি অন ডিমান্ড। মানে তুমি যখনই ডিমান্ড করবে ব্যাংকের ম্যানেজারকে আমার টাকা দাও তাড়াতাড়ি, তাহলে সে ব্যাংক বলবে ঠিক আছে এই নাও তোমার টাকা। তাহলে ব্যাংকের কাছে যখন তুমি সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে রাখছো সেটাকে বলছে ডিমান্ড ডিপোজিট। তাহলে যদি তুমি 500 টাকা তোমার কাছে আছে, যদি শুধুমাত্র এই ডিমান্ড ডিপোজিটটাকে নাও তাহলে কি হবে? ডিমান্ড ডিপোজিটটাকে নিলে হবে M1। RBI এর কাছে আলাদা টাকা তো আছেই, সেটা নিয়ে আমি বলছি না। যদি তুমি এই 100 টাকা 500 এখানে তো আছেই, প্লাস এই ডিমান্ড ডিপোজিটের 100 যদি নাও তাহলে হবে তোমার M1। যদি এই পোস্ট অফিসের টাকাটা নিয়ে নাও 100, তাহলে কি হয়ে যাবে? M1 প্লাস পোস্ট অফিস, মানে 600 প্লাস 100, মানে 700 টাকা হয়ে গেল M2। ওকে, আবার যদি বলে যে M3 কি হবে, তাহলে M3-তে কি হয় না, M1-এ যা আছে তো আছেই। M1-এ কত ছিল? M1-এ ছিল 600 টাকা, 600 টাকা প্লাস ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিটে কত? 100 টাকা, মানে 700 টাকা, তাই না? আর M4-এ হয়ে যাবে ওই পোস্ট অফিসটা অ্যাড হয়ে যাবে, 800 টাকা হয়ে যাবে। আর মিউচুয়াল ফান্ডে এগুলো আলাদা। আমি বলছি ডিফারেন্সিয়েট তুমি কীভাবে করবে। ডিফারেন্সিয়েট হলো তুমি যেখানেই কোশ্চেন দেখবে সেখানে যদি দেখো যে টাইম ডিপোজিট আছে তাহলে সেটা M3, যদি দেখো অনলি ডিমান্ড ডিপোজিট তাহলে অবশ্যই M1, যদি দেখো পোস্ট অফিস আছে তাহলে অবশ্যই M2। বুঝলে কি বুঝলে না? M2 বা M4-এও আছে, হ্যাঁ, কিন্তু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে M0, M1, এই M4-এর ইউজটা কমে গেছে, M4-এর ইউজ নেই। দেখো এখানে খুব সুন্দর কোশ্চেন আছে। হুইচ কনসেপ্ট অফ মানি সাপ্লাই ইনক্লুড কারেন্সি মুদ্রা, ডিমান্ড ডিপোজিট, বললাম ডিমান্ড ডিপোজিট, উইথ কমার্শিয়াল ব্যাঙ্কস। ডিমান্ড ডিপোজিট কার সাথে থাকবে? কমার্শিয়াল ব্যাংকের সাথে থাকবে। আদার ডিপোজিট উইথ RBI,
আরবিআই তো টাকা থাকবেই কিছু, কারণ ব্যাংকই কিছু টাকা যখন তুমি রাখো ওই টাকার কিছু টাকা তো আরবিআইয়ের কাছে পাঠায়। আরবিআইয়ের কাছে কিছু এমনি যারা বিজনেস করছে তারাও একটা পরিমাণ টাকা সেভ করে, অনেকে গভর্নমেন্ট সিকিউরিটি কেনে, ওকে, অনেক কিছু করে। তো আরবিআইয়ের টাকাটা আরবিআইয়ের কাছে থাকুক, সেটা সমস্যা নেই। আমরা শুধু দেখব যে ডিমান্ড ডিপোজিট আছে, তাহলে M1 তো হবেই হবে, কিন্তু টাইম ডিপোজিটও আছে, তাহলে কী হবে? দেখো ডিমান্ড ডিপোজিট ছিল, তার সাথে যদি টাইম ডিপোজিটও থাকে তাহলে সেটা M3। দেখো তাহলে এর অ্যান্সার হয়ে যাবে কি, টাইম ডিপোজিট আছে উইথ কমার্শিয়াল ব্যাংক, তাহলে অ্যান্সার হবে সি, M3। কোশ্চেনটা ভালো করে আমি করার আগে একবার চেক করে দেখবে তুমি পারছো কি পারছো না। তারপরে বলছে কি ফলোয়িং কন্ট্রোল অফ মানি সাপ্লাই ইজ কল্ড ন্যারো মানি। তাহলে ন্যারো মানি কী হবে? ন্যারো মানি আমি করিয়েছি কি করাইনি, দেখো ন্যারো মানি কি, ন্যারো মানি হলো M1। তাহলে অ্যান্সার মেরে দেবে। তাহলে তুমি যদি জানতে, তাহলে যে জানিস তার কোশ্চেন করতে খুব একটা বেশি টাইম লাগবে না, 30 সেকেন্ড, অ্যান্সার কমপ্লিট। খুব বেশি টাফ কোশ্চেন দেয়নি, ওকে। দেখো M3 সম্পর্কে কিছু তথ্য বলা আছে, যে M3 অর্থের যোগানে ব্রড মানি হিসাবে বলা হয় বা বৃহৎ অর্থ বলা হয়। দেশে অর্থের যোগান বলতে প্রচলিত M3 অর্থকে বোঝানো হয়, অর্থাৎ M3 এর পরিমাণ বাড়লে অর্থের যোগান বৃদ্ধি পেয়েছে বলা হয়। মানে কোশ্চেন এরকম দিতে পারে, আচ্ছা মার্কেটে এই বাজারে দেখা গেলো বাজারে টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এর মানে কোনটা বৃদ্ধি পেয়েছে আমরা ধরব, M0, M1, M2, M3, M4, তুমি লিখবে M3, ওকে। আবার কম পেয়েছে তাহলে M3 কমে গেছে। আচ্ছা, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কমিটি বলতে পারো। তো কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে, স্বাধীনতার আগে কি নিয়েছে, স্বাধীনতার পরে কি নিয়েছে, এই সম্পর্কে আমরা একটু জেনে নিই, কারণ আমরা এর পরে পূর্ব 5 ইয়ার প্ল্যান। তো আমরা দেখে নিই ভারতের অর্থনৈতিক পরিকল্পনার উদ্দেশ্য, দেশ। এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য। আচ্ছা, পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? সামাজিক ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা, বেকার সমস্যার সমাধান, দারিদ্র্য দূরীকরণ, স্বনির্ভরতা, আধুনিকীকরণ, ওকে। এইগুলো হলো ভারতের অর্থনৈতিক পরিকল্পনার মেন অবজেক্টিভ ছিল। তাহলে এই অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল 5 ইয়ার প্ল্যান কোথা থেকে নেওয়া হয়েছে? পঞ্চবার্ষিকী পরিকল্পনা সোভিয়েত ইউনিয়নের অনুকরণে প্রণীত হয়েছিল। তাহলে ভারতের প্রথম পরিকল্পিত অর্থনৈতিক ধারণা কে দিয়েছিলেন? M. বিশ্বেশ্বরিয়া। তাহলে M. বিশ্বেশ্বরিয়ার এই বইটা খুব আসে, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, 1934-এ প্ল্যান্ড ইকোনমি দিয়েছিলেন। এই বইয়ের লেখককে M. বিশ্বেশ্বরিয়া, বারবার বলছি VVI। ভারতের পঞ্চবার্ষিকী সোভিয়েত ইউনিয়ন মানে USSR, এখন সেটা রাশিয়া হয়ে গেছে, ভেঙে গেছে, ঠিক আছে। আচ্ছা, 1934-এ হয়ে গেল। আচ্ছা, 1938 সালে জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারতের প্রথম জাতীয় পরিকল্পনা, এখানে কমিটি, আর এখানে কমিশন, ঠিক আছে। এই কমিটি ফার্স্ট 1938-এ বহুবার পরীক্ষা এসেছে। ফাইন্যান্সিয়াল যে ন্যাশনাল কমিটি কবে গঠন করা হয়েছে? সেটা হয়ে 1938, ন্যাশনাল ফাইন্যান্সিয়াল কমিটি, ঠিক আছে এটা। তা 1944 মুম্বাইয়ের 8 জন অগ্রণী শিল্পপতি তাদের বম্বে পরিকল্পনা দেন। বম্বে পরিকল্পনা 1944-এ কি দিয়েছে? শ্রীমান নারায়ণ তার গান্ধীবাদী পরিকল্পনার ধারণা প্রকাশ করেন। 1945-এ কি বলছে? কমিউনিস্ট নেতা MN রায় তার জনতা পরিকল্পনা, পিপলস প্ল্যান কে দিয়েছেন? MN রয়, ঠিক আছে। এখানে এই কোশ্চেনগুলো, এইগুলোকে বারবার খাতায় লিখে প্র্যাকটিস করবে দরকার হয়। তো এইগুলো বহুবার পরীক্ষা এসছে। 1950 সালে JP নারায়ণ সর্বোদয় পরিকল্পনা ধারণা প্রকাশ করেন।
ধারণা পেশ করেন। তো পরপর কি বলছে, 1934-এ এই প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া গ্রন্থ, 1938 এর প্ল্যানিং কমিটি, প্ল্যানিং কমিটি অ্যান্ড প্ল্যানিং কমিশন, ওকে, আলাদা আলাদা। প্ল্যানিং কমিটি 1938, 1944-এ বম্বে প্ল্যান, 1944-এ আবার দিয়েছে গান্ধীবাদী পরিকল্পনা, 1945 পিপলস প্ল্যান, 1950 সর্বোদয় পরিকল্পনা, জেপি নারায়ণ। হ্যাঁ, আচ্ছা, প্ল্যানিং কমিশন দেখো, প্ল্যানিং কমিটি ছিল 1938, মাথায় রাখবে। আর যখন প্ল্যানিং কমিশন মানে যোজনা কমিশন, সেটা 1950 সালের 15 মার্চ স্বাধীন ভারতের প্রথম যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশন গঠন করা হয়। এর চেয়ারম্যান হন তৎকালীন প্রধানমন্ত্রী। এখনও পর্যন্ত 2015 পর্যন্ত এটাই ছিল। 2015-এর পর নীতি আয়োগ চলে এসছে। হ্যাঁ, তো এটি ছিল একটি সংবিধান বহির্ভূত এবং অবিধিবদ্ধ সংস্থা। এটা নন কনস্টিটিউশনাল। কনস্টিটিউশনে কিন্তু এ নিয়ে কোনো বিধিবদ্ধ ধারণা নেই। হ্যাঁ, তো আমরা প্ল্যানিং কমিশনের যে অবজেক্টিভ সেটা দেখি, হাই গ্রোথ অর্জন করা, রুরাল ডেভেলপমেন্ট করব, এগ্রিকালচার ডেভেলপমেন্ট করব, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করব, ইকোনমিক ইকুয়ালিটি তৈরি করব, এমপ্লয়মেন্ট জেনারেট করব, আর পভার্টিটাকে রিডাকশান করব, মানে কমিয়ে দেব। এইগুলো অবজেক্টিভ নিয়ে আমরা কী করি, প্ল্যানিং কমিশন তৈরি করি 1950 সালে। এরপরে আস্তে আস্তে 5 ইয়ার প্ল্যানগুলো কীভাবে গেছে, কি কি তৈরি হয়েছে, এর মধ্যে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। ওকে।